ক্লাস 10 ভৌতবিজ্ঞান প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা পড়ার জন্য আমাদের জানতে হবে বায়ুমণ্ডল কী বা বায়ুমণ্ডলের গঠন, এটা প্রথমে আছে। তাহলে বায়ুমণ্ডল কি না, পৃথিবীপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে চাদরের মতো ঘিরে রেখেছে তাকে আমরা কি বলবো? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কয় প্রকার? কি কি বায়ুমণ্ডলের কয়টি স্তর? বায়ুমণ্ডল 5টি স্তর, একটা ট্রপোস্ফিয়ার, একটা স্ট্রাটোস্ফিয়ার, একটা মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। আচ্ছা, ট্রপোস্ফিয়ার সম্পর্কে আমরা পড়ব প্রথমেই। তাহলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 0 থেকে 16 কিলোমিটার। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কী কী আছে না, ট্রপোস্ফিয়ার স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। বলো, সবচেয়ে নিচের স্তর। আচ্ছা, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকবে। এই যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা কমতে থাকে। তাহলে ট্রপোস্ফিয়ারের আমরা কী কী বৈশিষ্ট্য পেলাম না, ট্রপোস্ফিয়ারের উচ্চতা 0 থেকে 16 কিলোমিটার। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমবে, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা কমে যায়। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের আরেক নাম কি? ক্ষুব্ধমণ্ডল। কি? ক্ষুব্ধমণ্ডল, কারণ এখানে মেঘ ঝড় বৃষ্টি হচ্ছে তাই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা বা শেষ সীমাকে কী বলে? ট্রোপোপজ। বোঝা গেছে? আচ্ছা, ট্রপোস্ফিয়ারের পরে আসছে কি? স্ট্রাটোস্ফিয়ার। এই যে এটা হচ্ছে 16 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, স্ট্রাটোস্ফিয়ারের আরেক নাম কি? শান্তমণ্ডল। কি? শান্তমণ্ডল, কারণ এখানে মেঘ ঝড় বৃষ্টি কিচ্ছু হয় না তাই একে কী বলা হয়? শান্তমণ্ডল বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের দ্বিতীয় স্তর। আচ্ছা, এই এই স্ট্রাটোস্ফিয়ারের উপর দিয়ে জেট বিমানগুলো চলাচল করে, এগুলা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে নেবে। আচ্ছা, স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কী বলে? স্ট্রাটোপজ, মনে রাখবে। তাহলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রোপোপজ আর স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় স্ট্রাটোপজ। স্ট্রাটোস্ফিয়ারের পরে আসবে তোমাদের মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। আচ্ছা, স্ট্রাটোস্ফিয়ারের ওপর থেকে বলো 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। এই যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রাযুক্ত স্তর কি? মেসোস্ফিয়ার। এটাও পরীক্ষা আছে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? তাহলে মেসোস্ফিয়ার। আচ্ছা, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কী বলে? মেসোপজ বলে। আচ্ছা, মেসোস্ফিয়ারের পরে আসবে তোমাদের থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে তাই আগে থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলে। আচ্ছা, এখানের কয়েকটা ইম্পর্টেন্ট কি না, থার্মোস্ফিয়ারে রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আচ্ছা, থার্মোস্ফিয়ারে কি মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়? কি? মেরুজ্যোতি। তাহলে এই যে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় কোন স্তরে? থার্মোস্ফিয়ার। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? থার্মোস্ফিয়ারে। এইগুলা ইম্পর্টেন্ট পয়েন্ট থার্মোস্ফিয়ারের। আচ্ছা, পরের আমরা চলে যাব এক্সোস্ফিয়ার। এই যে এক্সোস্ফিয়ার, তাহলে কোন স্তরে মহাকাশ স্টেশন রয়েছে? এই যে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এক্সোস্ফিয়ারে। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এখানে নাকি না চুম্বক ক্রিয়া লক্ষ্য করা যায়, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এইগুলো ছিল তোমাদের বায়ুমণ্ডলের স্তর। কী কী? ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে বলো নিচের স্তর। এখানে মেঘ ঝড় বৃষ্টি হয় তাই একে ক্ষুব্ধমণ্ডল বলে। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যাবে, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বলো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যায়। ট্রপোস্ফিয়ারে একে ক্ষুব্ধমণ্ডল বলে। এখানে এই ট্রপোস্ফিয়ার এটি জলচক্র নিয়ন্ত্রণ করে। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে দূষিত স্তর। ট্রপোস্ফিয়ারের পরে চলে আসলো স্ট্রাটোস্ফিয়ার। আচ্ছা, স্ট্রাটোস্ফিয়ারের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্ট্রাটোস্ফিয়ার তো শান্তমণ্ডল বলেই এখানে জেটগুলো চলাচল করে। তাছাড়া স্ট্রাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের স্তর রয়েছে। কোন স্তরে ওজোন গ্যাসের স্তর রয়েছে? এই যে ওজোন গ্যাসের স্তর স্ট্রাটোস্ফিয়ার স্তরে। বোঝা গেছে? আচ্ছা, মেসোস্ফিয়ার, এটা তো বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। আচ্ছা, তারপরে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে কি গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে তাই এর আরেক নাম আয়নোস্ফিয়ার। এখানের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি না, এখানে থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আচ্ছা, এখানে মেরুজ্যোতি দেখা যায়, হয়েছে। আর এক্সোস্ফিয়ারে যে কৃত্রিম উপগ্রহ দেখা যায়। বোঝা গেছে? এগুলা। আচ্ছা, এরপরে আমরা পড়ব কি না ওজোন স্তর কি। তাহলে ওজোন স্তর কি? ওজোন স্তরের সংজ্ঞা জানতে হবে। আচ্ছা, ওজোন গ্যাসের চিহ্ন কি জানো না? ওজোন গ্যাসের চিহ্ন O3। কি? O3। কি? ওজোন গ্যাসের চিহ্ন কি? O3। এটা হচ্ছে ওজোন গ্যাসের চিহ্ন O3। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, ওজোন গ্যাসের চিহ্ন O3।
আচ্ছা, ওজোন স্তর কাকে বলে? না, মনে রাখবে ওজোন স্তরটা স্ট্রাটোস্ফিয়ার স্তরে লক্ষ্য করা যায়। স্ট্রাটোস্ফিয়ারের কত থেকে কত কিমি? না 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোস্ফিয়ারে যে ওজোন গ্যাসের স্তর ওজোন গ্যাসের স্তর রয়েছে তাকে আমরা কী বলে ওজোন স্তর বলে বা ওজোনস্ফিয়ারও বলে। একে কী বলে ওজোনস্ফিয়ারও। তাহলে স্ট্রাটোস্ফিয়ারের নিম্নাঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিমি উচ্চতায় যে ওজোন গ্যাসের আবরণ পৃথিবীকে ঘিরে আছে তাকে কী বলবো? ওজোনস্ফিয়ার বা ওজোন স্তর। বোঝা গেছে? তাহলে ওজোন গ্যাসের চিহ্ন কি? O3। কি? O3। বোঝা গেছে? আচ্ছা, এইখান থেকে কয়েকটা প্রশ্ন দেয় যে ওজোন স্তর কীভাবে ধ্বংস হচ্ছে, ওজোন স্তর ধ্বংসের কয়েকটি কারণ দাও। তাহলে ওজোন স্তর ধ্বংস কী কারণ হচ্ছে জানো? দেখো, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি এসি ফ্রিজ ব্যবহৃত করছি। সেই এসি ফ্রিজ থেকে একটা গ্যাস নির্গত হয় সিএফসি। এই সিএফসির পুরো নামটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। সেগুলো ইম্পর্টেন্ট, বইয়ে লাগিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নেবে, খাতায় লিখে নেবে। তাহলে সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন, পরীক্ষায় আছে। তাহলে আমরা দৈনন্দিন জীবনে কি এসি ফ্রিজ রেফ্রিজারেটর ব্যবহার করছি, সেইখান থেকে একটা গ্যাস নির্গত হয় সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন। এই যে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এই ক্লোরোফ্লোরোকার্বনের মধ্যে থেকে ক্লোরিন, যে ক্লোরিন অণুটা, এই যে এই ক্লোরিন অণুটা, এই যে ক্লোরিন অণুটা কি না ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ওজোন স্তরকে ভেঙে দিচ্ছে। বুঝা গেছে? এবার আর কি না এই যে আরও ওজোন স্তর ধ্বংস না স্ট্রাটোস্ফিয়ারে যে সুপারসনিক জেট বিমানগুলো চলাচল করে সেইখান থেকে কী গ্যাস নির্গত হয়? NO2 গ্যাস নির্গত হয়, যেগুলা কী করে বলো না ওজোন স্তরকে ধ্বংস করছে। তাহলে ওজোন স্তর ধ্বংসের ক্ষতি কী কী কারণে ধ্বংস হচ্ছে যদি বলে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এসি ফ্রিজ থেকে নির্গত সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, যার ক্লোরিন অণু ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে নাকি ওজোন স্তরকে ভেঙে দিচ্ছে। আর দ্বিতীয়ত কি না জেট বিমান থেকে নির্গত NO2 এগুলো কী করে না ওজোন স্তরের সঙ্গে ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ওজোন স্তরকে ভেঙে দিচ্ছে। এগুলো হচ্ছে কারণ। আচ্ছা, এবার ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব জানতে হবে। আচ্ছা দেখো, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি, ইউভি রশ্মি আছে, সেইটাকে কোন স্তর শুষে নেই বলো না ওজোন স্তর শুষে নেই। আচ্ছা, যদি ওজোন স্তর না থাকে তাহলে আমাদের কী হবে? সেই ইউভি রশ্মিটা ভূপৃষ্ঠে এসে পড়বে, যদি ত্বকে পড়ে তাহলে ত্বকে কী হবে? ক্যান্সার হবে। কী হবে? ত্বকে ক্যান্সার হবে, চোখে ছানি পড়বে। বোঝা গেছে? আচ্ছা, সামুদ্রিক মাছ প্রাণীদের বিনাশ ঘটবে। বোঝা গেছে? উদ্ভিদের সালোক সংশ্লেষ ব্যাহত হবে এই ইউভি রশ্মি যদি উদ্ভিদ দেহে পড়ে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে গ্রিন হাউস এফেক্ট কি? গ্রিন হাউস গ্যাস কি? আচ্ছা, গ্রিন হাউস গ্যাস কি না কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম কি না প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কি CO2। প্রধান গ্রিন হাউস গ্যাস কি? CO2, কার্বন ডাইঅক্সাইড। বোঝা গেছে? আচ্ছা, কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম কি না O3 ওজোন, জলীয় বাষ্প CO2, N2O, নাইট্রাস অক্সাইড, মিথেন, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো সব কি বলো না গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, এই গ্রিন হাউস গ্যাসগুলো কি না পৃথিবীর চারিদিকে চাদরের মতো ঘিরে রেখেছে। ফলে দিনের বেলা সূর্য থেকে যে অতি ক্ষুদ্র তরঙ্গের রূপে তাপটা আসে, কিন্তু রাত্রেবেলা যখন ফিরে যাবে সেই গ্যাসগুলো কি বলো পুরোটা ফিরে যেতে দেয় না তাপটাকে। কিছুটা ভূপৃষ্ঠ রয়ে যায় না, এটাকে কি বলে গ্রিন হাউস এফেক্ট বলে। বুঝা গেছে? তাহলে গ্রিন হাউস এফেক্ট কি আর গ্রিন হাউস গ্যাস কি না গ্রিন হাউস গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, N2O, সিএফসি, মিথেন, জলীয় বাষ্প, এগুলো সব গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, এবার গ্রিন হাউস এফেক্ট কি বলে দিচ্ছে দেখো। তাহলে পৃথিবীর চারিদিকে বিভিন্ন গ্রিন হাউস গ্যাস, যেমন গ্রিন হাউস এফেক্টের সংজ্ঞাটা কেমন লিখবে বলে দিচ্ছে দেখো, শোনো। তাহলে পৃথিবীর চারিদিকে বিভিন্ন গ্রিন হাউস গ্যাস যেমন CO2, N2O, মিথেন, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসগুলি পৃথিবীর চারিদিকে চাদরের মতো ঘিরে রেখেছে। ফলে দিনের বেলা সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আসা ক্ষুদ্র তরঙ্গের তাপ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, কিন্তু রাত্রেবেলায় যখন বৃহৎ তরঙ্গরূপে ফিরে যায় এই গ্যাসগুলো দ্বারা শোষিত হয়, পুরো তাপটা মহাকাশে ফিরে যেতে পারে না। এই ঘটনাকে কি বলে বলো গ্রিন হাউস এফেক্ট বলে। বুঝতে পারছো? আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? এই যে গ্রিন হাউস এফেক্ট, এর দ্বারা তাপ তো কিছুটা পরিমাণ শোষিত হয়ে গেল, পুরো তাপ তো মহাশূন্যে ফিরে যেতে পারছে না,
এর ফলে দিন দিন তাপ শুষে নেওয়ার ফলে কি পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাওয়াকে কী বলে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। তাহলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি না, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাওয়াকে কী বলে? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। বুঝা গেছে? তাহলে গ্রিন হাউস এফেক্ট এর ফলে কি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক প্রভাব, আচ্ছা মনে রাখবে বিশ্ব উষ্ণায়ন বা বিশ্ব উষ্ণায়ন মানে কি না, বিশ্ব উষ্ণায়ন মানে বিশ্ব মানে পৃথিবী, আর পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাবে কী বলে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। বুঝা গেছে? আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব, আচ্ছা দেখো, পৃথিবীর তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে 2 মেরু অঞ্চলের বরফ গলে যাবে। বরফ গলে গেলে সেই মেরু প্রদেশের যে পেঙ্গুইন বলো, সিল বলো, সেই জীবজন্তুগুলো বাসস্থান হারাবে, ফলে মারা পড়বে, একটা জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এবার সেই বরফ যদি গলে যায় তাহলে সমুদ্রের জলোত্তল বাড়বে, ফলে ছোটো ছোটো দ্বীপপুঞ্জগুলো জলের তলায় চলে যাবে, তাহলে সেখানেও জীববৈচিত্র্য নষ্ট হবে নাকি? তাহলে এগুলো হচ্ছে কারণ। আর যদি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হয় তাহলে কি বিভিন্ন এই যে ঝড়, এই যে সাইক্লোন, টর্নেডো, এগুলোর প্রভাব বাড়বে। যে বোঝা গেছে? এগুলো হচ্ছে একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব। আরও অনেক আছে, দেখবে। আচ্ছা, তাহলে গ্রিনহাউস প্রভাব কীভাবে কমানো যাবে না, আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে কমাতে হবে। জীবাশ্ম জ্বালানি মানে এই যে কয়লা, পেট্রোল, ডিজেল, যে জীবাশ্ম জ্বালানি যেগুলোর থেকে CO2 নির্গত হয়, সেগুলোর ব্যবহারটাকে আমাদের কমাতে হবে। না, বৃক্ষচ্ছেদন কম করতে হবে, আর বৃক্ষ রোপণ করতে হবে। কী করতে হবে? বনসৃজন মানে বৃক্ষ রোপণ করতে হবে। আর এসি, ফ্রিজ এর ব্যবহার কমাতে হবে, যেগুলোর থেকে CFC ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়, সেগুলোর ব্যবহার আমাদের কমাতে হবে। এই জিনিসগুলো করতে হবে। আর মোটর গাড়ি যথেচ্ছ ব্যবহার কমাতে হবে। বুঝা গেছে? এই জিনিসগুলো করতে হবে। আচ্ছা, তারপরে জীবাশ্ম জ্বালানি, এই যে জীবাশ্ম জ্বালানি, তাহলে জীবাশ্ম জ্বালানি কি না, যে সমস্ত জ্বালানিগুলো বলো মাটির নিচ থেকে, তাহলে বহু বছর ধরে মাটির নিচে উদ্ভিদ প্রাণী চাপা পড়ে, লক্ষ লক্ষ সময় ধরে চাপা পড়ে যে জ্বালানিটা সৃষ্টি হয়েছে তাকে আমরা কী বলবো? জীবাশ্ম জ্বালানি। যেটা কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, ডিজেল, এগুলো সব জীবাশ্ম জ্বালানি। জ্বালানির তাপন মূল্য কাকে বলে? জ্বালানির তাপন মূল্য, 1 কিলোগ্রাম কোনো জ্বালানির দহনে যে শক্তি উৎপন্ন হয় তাকে কি বলে? ওই জ্বালানির তাপন মূল্য বলে। তাহলে 1 কিলোগ্রাম ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি বলে? ওই জ্বালানির তাপন মূল্য। এই যে জ্বালানির তাপন মূল্য কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জ্বালানির তাপন মূল্য কি? জ্বালানির তাপন মূল্য কি? তাহলে সংজ্ঞাটা একবার বলে দিচ্ছে, শোনো। তাহলে 1 কিলোগ্রাম ভরের 1 কিলোগ্রাম ভরের যে কোনো জ্বালানির 1 কিলোগ্রাম ভরের যে কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে কি বলে? ওই জ্বালানির তাপন মূল্য বলে। আরেকবার বলে দিচ্ছি, 1 কিলোগ্রাম কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে বলে ওই জ্বালানির তাপন মূল্য। বুঝা গেছে? আচ্ছা, কোনো জ্বালানির তাপন মূল্য ধরো লেখা আছে 80 জুল পার কেজি। এটার মানেটা কি? কোনো জ্বালানির তাপন মূল্য 80 জুল পার কেজি। এই যে জুল পার কেজি, জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি? তাপন মূল্যের এসআই একক হচ্ছে জুল পার কেজি। কি? জুল পার কেজি। বোঝা গেছে? আর সিজিএস একক ক্যালোরি পার গ্রাম। তাহলে যদি কোনো জ্বালানির তাপন মূল্য 80 জুল পার কেজি, এটার মানে কি না 1 কিলোগ্রাম ওই জ্বালানির দহনে 80 জুল তাপশক্তি উৎপন্ন হবে। বোঝা গেছে? তাহলে ধরো কয়লার তাপন মূল্য 80 জুল পার কেজি, এই কথাটির মানে কি না 1 কিলোগ্রাম কয়লার দহনে 80 জুল তাপশক্তি উৎপন্ন হবে। বোঝা গেছে? সবচেয়ে উন্নত মানের কয়লা কি? অ্যান্থ্রাসাইট। আর সবচেয়ে নিম্নমানের কয়লা কি? পিট কয়লা। এতটা পয়েন্ট করে নেবে। আচ্ছা, এখানে এলপিজি আছে, এলপিজি আর সিএনজি। আচ্ছা, এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি। এই যে এলপিজির পুরো নাম কি?
লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি কম্প্যাক্ট ন্যাচারাল গ্যাস। এই যে সিএনজি প্রাকৃতিক গ্যাস, সিএনজির প্রধান উপাদান কি? মিথেন। বলো, মিথেন। এই যে মিথেন, সিএনজির প্রধান উপাদান কি? মিথেন। এটি গাড়ি চালাতে লাগে, কি চালাতে লাগে? গাড়ি চালাতে। এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। আচ্ছা, এখানে একটা আছে স্থিতিশীল উন্নয়ন কি? আচ্ছা, স্থিতিশীল উন্নয়ন কি না, দেখো ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে না জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে যথেচ্ছভাবে ব্যবহার না করে একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা, তার সাথে সাথে বিকল্প শক্তি হিসাবে সৌরশক্তি, বায়ুশক্তি এগুলোর ব্যবহারটাকে বাড়ানো, এটাকে আমরা কি বলবো? বলো, স্থিতিশীল উন্নয়ন। বোঝা গেছে? তাহলে স্থিতিশীল উন্নয়ন কি না, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে যে জীবাশ্ম জ্বালানি যেগুলো সীমিত পরিমাণে সঞ্চিত আছে সেগুলোর ব্যবহারটাকে একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা, যথেচ্ছভাবে মাত্রায় ব্যবহার না করা, আর কি না এই জীবাশ্ম জ্বালানি এগুলোর ব্যবহারের পাশাপাশি আমাদের বিকল্প শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি এগুলোর ব্যবহারটাকে বাড়ানো, এটাকে কী বলে? স্থিতিশীল উন্নয়ন বলে। আচ্ছা, সৌরশক্তি। তাহলে সৌরশক্তি তো জানোই না, সূর্যর রশ্মিকে মানে সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করে তাহলে সৌরশক্তি। না, সূর্যের আলোকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করে তাহলে সৌরশক্তি। এখানে সোলার প্ল্যান্ট বসিয়ে, এই যে সোলার প্ল্যান্ট এগুলো বসিয়ে সূর্যের আলোটাকে নিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তাহলে সৌরশক্তি। আচ্ছা, এই সোলারগুলোতে অর্ধ পরিবাহী হিসাবে কী থাকে? সিলিকন থাকে। কী থাকে? সিলিকন। এই সোলার প্ল্যানে কী থাকে? সিলিকন থাকে। অর্ধ পরিবাহী হিসাবে কী থাকে? সিলিকন। লিখবে যে সোলার প্ল্যানে অর্ধ পরিবাহী হিসাবে কী থাকে? সিলিকন থাকে। কী থাকে? সিলিকন। আচ্ছা, আর সৌর শক্তির ব্যবহার কি না, সোলার লাইট জ্বালাতে, সোলার ফ্যান চালাতে, সোলার মোবাইল চার্জার, সোলার কুকার, সোলার ক্যালকুলেটার, সোলার কুকার দিয়ে রান্না করবে, সোলার হিটার দিয়ে জল গরম করবে, এইগুলো। আচ্ছা, বায়ু শক্তি না, বায়ুর প্রবাহকে কাজে লাগিয়ে এই যে টারবাইন ঘুরিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় এগুলো বায়ু শক্তি বলে, উইন্ড এনার্জি। ঠিক আছে? ভূতাপ শক্তি, দেখো এই যে ভূতাপ শক্তি, তাহলে এই যে পৃথিবী অন্তর্ভাগটা ভূগর্ভে, এখানে কি ম্যাগমা, প্রচণ্ড তাপ, এখানে প্রচণ্ড তাপ পৃথিবী ভূগর্ভে। তাহলে সেই পৃথিবীর তাপকে, ভূপৃষ্ঠের তাপকে ভূতাপ, এই যে ভূতাপ মানে ভূপৃষ্ঠের তাপকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা যায় তা হচ্ছে ভূতাপ শক্তি। বোঝা গেছে না? ভূগর্ভের তাপকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করে তা হচ্ছে ভূতাপ শক্তি। তাহলে ধরো, তাহলে দুটো সুড়ঙ্গ করে পাইপকে পাঠানো হলো, তাহলে একটা দিয়ে তোমার কি ঠান্ডা জলকে প্রবেশ করানো হলো, সেই ঠান্ডা জলটা স্টিম হয়ে এটা দিয়ে উঠে আসলো, আর এখানে টারবাইনটা ঘুরলো, দিয়ে করে কি না জেনারেটর দিয়ে কি তোমার বিদ্যুৎ উৎপন্ন হলো। বোঝা গেছে? তাহলে ভূতাপ মানে কি না, ভূপৃষ্ঠের তাপকে বা ভূগর্ভের তাপকে কাজে লেগে যে শক্তি উৎপন্ন করা হয় তাগুলো ভূতাপ শক্তি। তাহলে একটা পাইপ দিয়ে ছবি দেখো, জল পাঠানো হলো, সেই জলটা এই তাপে হলো বাষ্পে পরিণত হলো, দিয়ে আসলো, দিয়ে ঘোরালো, আবার গেল, এই টারবাইন ঘুরছে, দিয়ে তোমার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বোঝা গেছে? জোয়ার ভাটার শক্তি কি না, জোয়ারের স্রোতকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করে তাহলে জোয়ার ভাটার শক্তি। বোঝা গেছে? আচ্ছা, এবার বায়োগ্যাস। আচ্ছা, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। আচ্ছা, মিথেন গ্যাস কোন ব্যাকটেরিয়া উৎপন্ন করে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া উৎপন্ন করে, এটাও পরীক্ষা আছে। মিথেন গ্যাস কোন ব্যাকটেরিয়া উৎপন্ন করে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া উৎপন্ন করে। আচ্ছা, কয়েকটি জৈব জ্বালানির নাম কি না, জৈব জ্বালানির নাম হচ্ছে কি, এই যে বায়ো ইথানল, বায়োডিজেল, গ্রিন ডিজেল, বায়ো ইথার। বোঝা গেছে? আচ্ছা, বায়োডিজেল কোন গাছের বীজ থেকে পাওয়া যায়? বায়োডিজেল জেট্রোফা কার্কাস গাছ, জেট্রোফা কার্কাস। তাহলে বায়োডিজেল কোন গাছের বীজ থেকে পাওয়া যায়? জেট্রোফা কার্কাস। আচ্ছা, এইখান থেকে আরেকটা তোমাদের পড়ে, সুইট গ্যাস কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা এই যে কয়লা খনির মিথেন। বোঝা গেছে? সুইট গ্যাস কি? কোলবেট মিথেন কি?
কোলবেট মিথেন। তাহলে কয়লা খনিতে কয়লার কঠিন স্তরের মধ্যে সে মিথেন গ্যাস অধিশোষিত অবস্থায় থাকে তাকে কয়লা খনির মিথেন বা কোলবেট মিথেন বলে। তাহলে সুইট গ্যাস কাকে বলে না সিবিএম, পরীক্ষা আছে সিবিএম এর পুরো নাম কি? সিবিএম এর পুরো নাম হচ্ছে কি কোলবেট মিথেন, কি কোলবেট মিথেন। তাহলে সিবিএম এর পুরো নাম কি কোলবেট মিথেন। এই কোলবেট মিথেনকে বলা হয় সুইট গ্যাস। তাহলে যদি পরীক্ষা আছে সুইট গ্যাস কাকে বলে না কয়লা খনির মিথেন বা কোলবেট মিথেনকে বলা হয় সুইট গ্যাস। কেন সুইট গ্যাস বলা হয়? কারণ পরিবেশের পক্ষে ক্ষতিকারক কোনো গ্যাস যেমন H2S না থাকার জন্য একে সুইট গ্যাস বলে। তাহলে পরিবেশের জন্য ক্ষতিকারক গ্যাস যেমন H2S থাকে না, সেই কারণে একে সুইট গ্যাস বলে, বোঝা গেছে? তাহলে পরিবেশের জন্য কোনো রকম কোনো হার্মফুল গ্যাস, ক্ষতিকারক গ্যাস থাকে না, হ্যাঁ, এই কোলবেট মিথেনে, সেই কারণে একে সুইট গ্যাস বলা হয়, বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো এইখান থেকে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আছে, ফায়ার আইস বা আগুন বরফ কাকে বলে? মিথেন হাইড্রেটকে বলে। কি মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস বা আগুন বরফ। এর হচ্ছে সংকেতটা আছে 4CH4 23H2O, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিথেন হাইড্রেট বা ফায়ার আইসের সংকেত কি? 4CH4 23H2O, বুঝা গেছে? তাহলে মিথেন হাইড্রেট বা আগুন বরফ, মিথেন হাইড্রেট এরা কী বলা হয়? আগুন বরফ বা ফায়ার আইস। তাহলে ফায়ার আইস বা আগুন বরফ কাকে বলা হয়? মিথেন হাইড্রেটকে। এর সংকেত কি? 4CH4 23H2O। এখানে কত পার্সেন্ট হচ্ছে যে মিথেন থেকে? 13.4%, বুঝা গেছে? এটাই ছিল আজকের চ্যাপ্টার, এই যে ফায়ার আইস বা আগুন বরফ, দেখতে পেয়েছো? ফায়ার আইস বা আগুন বরফ। তাহলে মিথেন হাইড্রেটকে বলা হয় আগুন বরফ বা ফায়ার আইস। আচ্ছা, আজকের ক্লাসটা এখানে শেষ।